জাতীয় নাগরিক পার্টি তো যে শাপলাতেই অনড়, কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে 19 অক্টোবরের মধ্যে যদি প্রতীক বেছে তারা না নেয় তাহলে নির্বাচন কমিশন নিজ দায়িত্বে তাদের প্রতীক দেবেন। তো এক্ষেত্রে যদি তারা শাপলাতেই অনড় থাকে এবং তারা যদি নির্বাচনে না আসেন তাহলে সেক্ষেত্রে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? কিছুই হবে না, কিছুই হবে না। বা তারা হচ্ছে এনসিপি কোনো ভোট আছে নাকি? এনসিপি আসলে কি না আসলে কি কিচ্ছু হবে না। বরঞ্চ এনসিপি তখন আরো দ্রুত হারায়। এনসিপি আসলে এটা হারাই যাওয়া দল, হারাই যাবে খুব শিগগিরই। এবং এই যখন ভোটে না আসবে তখন তারা দ্রুত বেগে হারাই যাবে। জামাত যদি নির্বাচনে না আসে তাহলে কিছু যায় আসে, আবার সেক্ষেত্রে যদি জাতীয় পার্টি থাকে মাঠে তাহলে ওটাও খুব বেশি একটা যায় আসে না, এটা মনে রাখেন। কিন্তু যায় আসেন আপনি বললেন কে জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য দেশে বিএনপির পরে বড় দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাদ দিয়ে দিচ্ছেন, যায় আসে? আওয়ামী লীগের বাদ দিয়ে কি কেউ ভাবতেছে যায় আসে? আওয়ামী লীগের যে ভোট, শুনেন বাংলাদেশের টোটাল যে ভোট আওয়ামী লীগ অথবা বিএনপি এই দুই ভাগকে যদি আপনি ধরেন, আর বাদ বাকি সবার ভোট হলে এদের যে কোনো একটা সমান না। এটা রিয়েলিটি ভাই, মানতে হবে। আপনার আওয়ামী লীগের লিডার খারাপ ছিল মানলাম, আওয়ামী লীগের যে আপনার নৌকা মার্কা ভোট দেয় জীবনে কোনদিন আওয়ামী লীগ থেকে 1 টাকা পায় নাই, নেয় নাই, তারা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, কিছু যায় আসছে আপনার? আপনি একবার ভাবছেন যে এটার নাম গণতন্ত্র কিনা? ভাবেন নাই, গাইড জোরে বাদ দিচ্ছেন। ওই গাইড জোরটা দেখানোর জন্য এনসিপি একটা পাওয়ারফুল লোক, ভোটের মাঠে এনসিপি কোনো বেল নাই। আচ্ছা, তাহলে যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের পরে বিএনপির অবস্থান, বিএনপির ভোট আছে, আমি আওয়ামী লীগের পরে বলি নাই। আচ্ছা, আমি বলছি যে আওয়ামী লীগ বিএনপি এই দুইটাই হলো বড় দল, মানে একবার আওয়ামী লীগ উপরে উঠছে, একবার বিএনপি উপরে উঠছে, এভাবেই আমাদের অতীত চলে আসছে, আমরা যেটা দেখেছি আর কি। তাহলে বিএনপি কি ধরেই নিচ্ছে যে তারা যেহেতু জামাতের মানে জামাত তাদের নিচে ভোটের দিকে ধরে নেওয়ার একটা বিপদ আছে, সেক্ষেত্রে তারাই ধরে নিচ্ছে যে আগামীতে মানে ক্ষমতা আসবেন। আমি বলি ধরে নেওয়ার বিপদটা কোথায়? 91 সালে আওয়ামী লীগ ধরে নিয়েছিল তারা ক্ষমতায় আসবে, বেশি আত্মবিশ্বাস আবার ঝামেলা আছে। খরগোশের সঙ্গে কি কচ্ছপের কোনো তুলনা হয়? হয় না তো রে ভাই। কিন্তু তারপরে তো গল্পের বলে যায় যেই বলুক হারে তো। এখন বিষয়টা হলো কি, যদি বিএনপি ইলেকশন করে তাহলে আওয়ামী লীগের কথা বলছিলাম, তো আওয়ামী লীগের ওই ভোটগুলো কই যাবে? আর কি ওই দিনকে সবাই হিজরত করবে? এর দিন ভোটের দিন তারা এই দেশেই থাকবে। তারা কি করবে না করবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। যখন ভোটটা পড়বে, যখন ভোটটা গোনা হবে, এই ভোটটা কার কাছ থেকে আসছে বোঝার কোনো উপায় আছে? নাই তো। জামাতের ভোট যেরকম দেখতে, যদি জাতীয় পার্টির ব্যালট থাকে মানে সিল থাকে, তাহলে সেক্ষেত্রে লাঙ্গলে কি ভাই কি হবে না হবে এটা আরো পরে বোঝা যাবে। কারণ ইলেকশনের সময় আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেয়, তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা ইলেকশন করবোই না, ভোট কেন্দ্রে যাবোই না, তখন এক ধরনের ফল হবে। তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা সব ভোট ধানের শীষকে দিয়ে দেবো, আরেক ধরনের আসবে, মানে ফল আসবে। তারা যদি মনে করেন না আমরা সব ভোট বিএনপি জামাতকে দিয়ে দেবো, তাহলে আরেক ধরনের ফল হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, ঠিক আছে, বাট আওয়ামী লীগই ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আসবে আগামী নির্বাচনটা কি হবে, কেমন হবে। কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন, কারা আখের গুছিয়েছেন, তাদের নাম প্রকাশ করবে এনসিপি। এটা কিছুদিন আগে একটা রাজনীতিতে হট টপিকে পরিণত হয়েছিল। গতকালকে জামায়াত বলছে কোন উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কাছে নাকি কণ্ঠ রেকর্ড আছে। জানতে চাই মানে ফোন কল জামায়াত পেল কিভাবে, অথবা এটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা একটা রাজনৈতিক দলের? বিষয়টিকে কতটুকু গুরুতর বলে আপনি মনে করেন? বিষয়টা গুরুতর, বিষয়টা যতটা না গুরুতর বিষয় হিসেবে, তার চেয়ে বেশি গুরুতর মানসিকতা হিসাবে। এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং। এনসিপি জীবনেও নামগুলি প্রকাশ করবে না, জীবনেও না, ঠিক আছে। এটা হলো কি একদম রিয়েলিটি, করবে না, জামাতও করবে না। কারণ তারা এই কাজটা করছে আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার জন্য। মানুষ ব্ল্যাকমেইল কি কারণে করে? প্রেশার ক্রিয়েট করে, কিছু একটা চায়, সুযোগ সুবিধা চায়, অথবা টাকা পয়সা চায়। হিসাব সহজ। আপনি মনে আছে কিছুদিন আগে ABM সাত্তার নামে এক ভদ্রলোক, সাবেক এক সচিব, তিনি একটা প্রশাসন ক্যাডারের একটা সমাবেশে বলছিলেন তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। তিনি বলছিলেন, কিন্তু সেই 8 জনের গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করছেন? করেন নাই কেন? দুটো সম্ভাবনা আমি দেখি। একটা হলো ধমক খাইছেন, আর একটা হলো মাল খাইছেন। কোনটা খাইছেন উনি বলতে পারবেন। এই দুটো একটা। আর উনি সচিব, সাবেক সচিব, অফিসার্স ক্লাবের সভাপতি কিছু একটা হবেন। আবার খালেদা জিয়ারও PS ছিলেন, তাই পাওয়ারফুল লোক। ধমকে তো টলার কথা না, তাহলে মাল খাইছেন? ভাই পরিষ্কার কথা আমার কাছে, আপনি যখন কথাটা বলেন, বলার মাধ্যমে কি হয়, যখন আপনি পাবলিক করেন, তখন সমস্ত জনগণের কাছে আপনি এই সন্দেহটা ছড়াই দিচ্ছেন। নাহিদ ইসলাম যখন বলে যে কোনো উপদেষ্টা, তখন আমি কিন্তু জানি না কোন উপদেষ্টা, উনি জানেন, আমি জানি না।
তখন আমি করে কি সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাই। তো সবাই তো আর খারাপ না, কেউ কেউ খারাপ। তো নাহিদুল ইসলামের কারণে সবার দিকে কিন্তু সন্দেহটা ছড়াই দিলেন, দিয়ে পরে হয়তো বার্গেনিং করছেন, আমি জানি না কি বার্গেনিং, উনি আমার মধ্যে বলেন নাই, এখনো প্রকাশ করেনি। তার মানে কি তাহলে হইতে পারে যে উনি মিথ্যা বলছেন, অথবা বার্গেনিং চলিতেছে, ইহা চাই উহা চাই, এটা দেন ওটা দেন, দলের জন্য দেন, আমার জন্য দেন, আমার আত্মীয়ের জন্য দেন, হইতে পারে। কিন্তু আমি এখন ভাই সবাইকে সন্দেহ করি। উনি সন্দেহটা অন্যদের উপর ছড়াই দিচ্ছেন, আমি উনাকে সহ সন্দেহ করি। আপনি কি করবেন? হ্যাঁ, উনি উপদেষ্টা ছিলেন, আমি উনাকে সহ সন্দেহ করি। কাজেই এইগুলি ঠিক না। উপদেষ্টা তো উনি ছিলেন, তো উনি ওনার কলিগের সম্পর্কে জানেন যে কারা সেফ এক্সিট চাচ্ছেন বা আপনার আখের গুছিয়েছেন, কিন্তু জামায়াতের কাছে কণ্ঠ রেকর্ড, ফোন কল রেকর্ড আসে কিভাবে? আসতেই পারে। আপনি মাহমুদ আলমের একটা কথা শুনেন নাই? মাহমুদ আলম কি বলছিল যে দায়িত্ব নেওয়ার পরে, সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপি এবং জামাত ইসলাম বিভিন্ন পোস্ট দখল করার জন্য তারা মানে মোটামুটি হুমড়ি খেয়ে পড়ছে, এবং পোস্ট দখল হয়ে গেছে। দখল হয়ে যাওয়ার পরে এখন আর তারা খুব একটা যায় টায় না, বলছে তো মাহমুদ আলম। আচ্ছা, তাহলে যারা এই ফোন কলগুলি নিয়ন্ত্রণ করতে পারে, হয়তো ওখানে জামাতের 2-1 লোক আছে, অথবা সবই আছে তারা তাদের সাপ্লাই দিয়েছে, হইতে পারে। উনি তো বলছেন এখন ফোন কল কি ওনার কাছে করছে, তো বলুক। শুনেন, এই সমস্ত কথাবার্তা যারা বলেন তারা আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন, এবং এটা অনুচিত কাজ, এটা অনৈতিক কাজ। আমি মনে করতাম যে এটা ফোন করতে থাকলে ফোন কল বাজাই দেন না রে ভাই, বুঝাই দেন কি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র ভয়েস রেকর্ড থাকতে পারে, ভয়েস রেকর্ড। যারা উপদেষ্টা তারা কি সমাজে বিচ্ছিন্ন কোনো প্রাণী? তার সঙ্গে কারো কথাবার্তা হবে না? তাদেরকে বলছে যে সংশোধন না হলে ফোন কল রেকর্ড বা কণ্ঠ রেকর্ড প্রকাশ করবেন। উপদেষ্টার ফোন করলাম, আমি তো মনে করি আমি যদি এখন ফোন করি অন্ততপক্ষে মানে 4-5 জন উপদেষ্টা আছে, আমার ফোন পাইলে ধরবে, এটা মনে করি, আমার বিশ্বাস থেকে বলি। কারণ এদের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল, আগে থেকে একসঙ্গে টক সমস্যা করতাম, অনেকের সঙ্গে করতাম। তো ফোন করলে ওনারা ফোন ধরবেন। ধরে আমি কি একবার জিজ্ঞাসা করবো না কি ভাই আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন আপনারা? এটা তো আমি জিজ্ঞাসা করতে পারি, সিরিয়াসলি জিজ্ঞাসা করতে পারি, ফান করেও জিজ্ঞাসা করতে পারি। উনি একটা জবাব দিলেন, এখন আপনি কইলেন এই তো মাসুদ কামালের সঙ্গে উপদেষ্টার ফোন করলো, আমার কাছে রেকর্ড আছে, তো কি হয়েছে? রেকর্ড দেখাই দেন না ভাই, শোনাই দেন কি কইছি। তো এইগুলো হলো জানেন মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল। এইগুলো কোনো ভালো এই কাজ না। আর আরেকজনের কথা আপনি আরেকটা শুনবেন কেন? এটা তো আরেকটা সমস্যা। এটা তো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। আপনি আমার সঙ্গে কার কি আলাপ হয়েছে, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আপনি শুনবেন কেন? বিগত সরকারের সময় কিন্তু এটি একটি বিগত সরকার কি ভালো ছিল নাকি? এটি একটি ওদেরকে ধরে লোকে। জি, ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, একটু আসতে চাই আপনার কাছে, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, বা মানে এই বিষয়টিকে আপনি কতটুকু গুরুতর মনে করেন? আপনারা তো আমার কাছে এটা খুব ঘৃণ্যকর মনে হয় যে কথাটা বললেন মাসুদ ভাই, সেটা হলো যে একজন ওই লেভেলের একজন মানুষ এই যে ফোন আড়ি পাতা, এটা তার সঙ্গে যায় না। এটা এনসিপি করতো, মাইন্ড করতাম না, যে ওরা অনেক কিছু শিখে নাই, বুঝে নাই। কিন্তু উনি এই কথাটা গেলেও উনি বলতে পারেন না, আর যদি বলেনি তাহলে ওনাকে প্রকাশ করতে হবে। উনি এটার জন্য উনি মামলা খাওয়া উচিত, এটার জন্য এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এটার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো অপশন, এটার জন্য তাকে পে করতে হবে, হওয়া উচিত। যদি বাংলাদেশে গণতন্ত্র থাকতো, বাংলাদেশ যদি আইন কানুনের উপর শ্রদ্ধা থাকতো, আইনের অনুশাসন থাকতো, এখন উনি 14 শিখে থাকতেন স্ট্রেট। যেটা আপনার দেখেন মাহমুদুর রহমান আমার দেশের স্কাইপের জিনিসটা ফাঁস হলো, ওনার কিন্তু এটা দায় না, উনি পত্রিকার সম্পাদক, উনি ওই ফাঁসটাকে উনি ছাপলেন, এই ছাপার জন্য কিন্তু উনি 4 বছর জেল খাটছে। এটা কিন্তু তার আগে কিন্তু এটা আউট হয়ে গেছে, আউটটাও উনি ছাপাইছেন ওনার পত্রিকায়, এটার জন্য জেল হলো। তাহলে উনি যে এই কথাটা বললেন, এবং কাদের নিয়ে বলছেন, সাধারণ কোনো মানুষ নিয়ে কথা বলেন নাই, উনি বলছেন যাদের নিয়ে বললেন তারা রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে আছে, এবং সময়টা ভীষণভাবে ক্রুশিয়াল। যে সময়টাই হোক না কেন, আপনি ধরেন উন্নত দেশের কথা ধরেন, আপনি হিলারি ক্লিন্টন ইলেকশনে দাঁড়াইছিল, তার একটা ইমেল ফাঁস হওয়ার জন্য কি হলো, সে ফেল করলো। তাকে রাতারাতি মানুষ কিন্তু এমনিও কি হতো জানি না, কিন্তু মুখ ফিরিয়ে নিল ওই মেইলটার জন্য। এই জিনিসগুলো কি আপনি মনে করেন প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করেন তাহের সাহেব? প্রাতিষ্ঠানিক বলছি এই কারণে ছাত্র শিবির করেছেন, তারপর আস্তে আস্তে এই পর্যায়ে ওই পদটায়, সেকেন্ড পদটায় অধিষ্ঠিত হয়েছেন। উনি হঠাৎ করে এসে হয় নাই, তাহলে উনি না বুঝে বললে তো এটা কেউ মেনে নিবে না।
নাহিদ যেটা বলতে পারে সেটা কিন্তু তাহের সাহেব বলতে পারে না, সিনিয়র রাজনীতিবিদ হিসেবে সেটা বলতে পারে না। আমি এটাতে খুব মনে করি যে এটার বিচার হওয়া দরকার, এবং উপরের যদি দুই একজনের বিচার হয় তাহলে নিচের গুলা এমনি টাইট হয়ে যাবে। নিচের বিচার করে উপরের গুলারে টাইট করা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন এইখানে আপনার কাছে একটু যে শেষ করবেন প্লিজ শেষ করবেন কিছু একটা না, এখানে যে বলেন না যে ঝি মেরে বউ শিক্ষা করা, এই দেশে বউ মেরে ঝি শিক্ষা করতে হয়, হওয়া উচিত, এটাই বলতে চেয়েছিলাম। জি, একটু জুলাই সনদ নিয়ে একটু জানতে চাই মনি আপু আপনার কাছে, যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করে জুলাই সনদের স্বাক্ষর না করার বিষয়টি বিবেচনা করবে এনসিপি। এদিকে কয়েকটি কারণ দেখিয়ে সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। এই দলগুলো এমন সিদ্ধান্তে আগামী নির্বাচনে কোনো শঙ্কা আছে কিনা, বিলম্বিত অথবা নির্বাচনে বাধাগ্রস্ত হবে কিনা, বা তাদের এই যে এরকম সরে যাওয়া? দেখেন, এই সিগনেচারে তো বাধাগ্রস্ত হওয়ার কথা না। এই সিগনেচারটা জরুরি কিছু ছিল না। জরুরি মনে করা হচ্ছে যে সংস্কারগুলো নিয়ে আসছে, আমি নর্মাল যে কথাটা বলছি, আমার কাছে মনে হয় এগুলো তো একটা সংস্কারটা কি হতো, সরকার যারা আসতো, ইলেকটেড সরকার, তারা সংসদে গিয়ে আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটাকে পাশ করতো অথবা বাতিল করতো, এটাই। সেটাকে এখন আপনার গণভোটে শেষ পর্যন্ত বিএনপির মতামত নেওয়া হয়েছে, কিন্তু বিএনপি সহ অনেকেরই নোট অফ ডিসেন্ট আছে, এটার কোনো সুরাহা হয় নাই। নোট অফ ডিসেন্টগুলো কিন্তু নোট অফ ডিসেন্টই থাকবে। তাহলে আপনি গণভোটটা কিসের উপরে দিবেন? আপনার আড়াইটা প্রশ্ন 1.5টার উত্তর দিচ্ছেন আর একটার উত্তরই দেন নাই, তাহলে ওটার উত্তর কিন্তু আমার দরকার। আপনি কোথায় কি বলবেন, তাহলে ওটা কিন্তু ওই যে গ্রামে বলে দরকাসটা না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে, দুটার মাঝখানে, তো ওটারে গিয়ে কিন্তু আবার ফিনিশিং টানতে হবে ওই সংসদে গিয়েই। তাহলে আপনি যেটুকু হয়েছে সুরাহা, ওইটুকুর মধ্যে আপনি হা ভোট অথবা না ভোট দিতে পারেন। এটা তো, এটা না হলেও তো আপনার ইলেকশন হতো, এটার জন্য তো ইলেকশন বসেছিল না যে এটা হতেই হবে। এখন যদি এইটা নিয়ে কেউ জুলাই সনদ নিয়ে যদি গো ধরে বসে থাকে যে জুলাই সনদের সিগনেচার না হলে আমি ইলেকশনে যাব না, এখন যারা এই কথাটা বলছিল তারাই কিন্তু এখন বেঁকে বসছে সিগনেচার দিবে না। তাহলে ঘটনা কি হলো? এখন তারা তো এটা বলে নাই যে সিগনেচার দিব না এবং নির্বাচনও হবে না, এটা বলে নাই, পরের লাইন বলে নাই, বলছে তারা সিগনেচার দিবে না 17 তারিখ। এখন 17 তারিখ আসতে হবে, দেখতে হবে কারা কারা সিগনেচার দিল, কারা কারা দিল না। বা আমরা আগে থেকে ক্লিয়ার করেছে তারা দিবে না। আচ্ছা, বা এখানে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাপার থাকে, বা আমরা কোনো এখানে হয়তো বা ওরকম ফ্যাক্টর হতো না যদি এই জায়গাগুলো যা। আর সরকার কারে গুরুত্ব দেয়? সরকার 3টা দলেরই তো গুরুত্ব দেয়, আপনার বিএনপি, জামাত, এনসিপি। তো এই 3টা দলের 2টা দল যদি বলে, সরকার বুঝবে সরকার কি করবে। সরকার ওই হিসাব অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা দেখবে না এই 3টা দলকে দেখবে, এটা সরকারের উপর ডিপেন্ড করবে। মাসুদ কামাল ভাই, একটু জানতে চাই যে এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, কারণ ইতোমধ্যে উপদেষ্টাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, তারা একটি দলকে সহযোগিতা করছেন, এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা, কি মনে করেন আপনি? দেখেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না এটা তো নির্বাচন যখন হবে তখন বোঝা যাবে। তবে তার আগে একটা কথা বলি, নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে আমাদের দেশের সবগুলো পলিটিক্যাল পার্টি আমরা দেখেছি গত 14 বছর, আওয়ামী লীগ ছাড়া সবাই বলেছে যে নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো একটা তত্ত্বাবধায়ক সরকার, ঠিক না? এখন তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি? তত্ত্বাবধায়ক সরকার আমরা কীভাবে চিনব? তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সেরকম একটা সরকার যে সরকারটা নির্বাচনের সময় দেশ পরিচালনা করবে, কিন্তু তারা কোনো প্রার্থী দেবে না, তাদের কোনো দল থাকবে না, এবং তারা পরবর্তী সরকারের কোনো দায়িত্বও যাবে না। এই হলো মোটামুটি বেসিক একটা ফরম্যাট। তো এই সরকারে কি সেই বৈশিষ্ট্যগুলো আছে? আমি তো ভাই দেখি না। এই সরকার প্রধান আগেই বলছে, দেশে বিদেশে বলে বেড়াইছে যে এই এনসিপিকে দল বানাইতে সেই পরামর্শ দিচ্ছে, মানে এটা তার দল বেসিক্যালি। এই আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে আপনার 3 জন উপদেষ্টাকে সরান, একদম সরাসরি বলা হয়েছে। তার মানে কি বিএনপি এই সরকারের উপরে তখন ওই সময়টা আনহ্যাপি ছিল। আবার 15 জুলাই সেই মিটিংটা হলো লন্ডনে, তারপরে বিএনপি আবার মানে এই সরকারকে ভালোবাসা শুরু করলো। ভালোবাসা যে কোনো সময় শুরু হতে পারে, কোনো সমস্যা নেই, ভালোবাসা শুরু করলো। তখন আবার এই এনসিপি যে এটা তার মানে আপনার ছিল আর কি, মানে আপনি কি বলে তার মানে কি কিংস পার্টি হিসেবে যাদেরকে আমরা চিনতাম, জামাতে ইসলাম যারা নাকি নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছিল, তারা এখন উল্টে গেছে। তারা বলছে না আপনি ওনাকে ভালোবাসতেন কেন, অথবা উনি আপনাকে ভালোবাসে কেন, অথবা আমি ভালোবাসব না। তারা এখন উল্টাপাল্টা আরম্ভ করছে। এখন বলে যে
নাহিদ ইসলাম বলে কেউ কেউ লিয়াজও করতেছে 2 নম্বরের ক্ষেত্রে। আবার সামান্ত আছে একটা সামান্ত শারমিন, সে বলতেছে সব উপদেষ্টা আখের গুছিয়ে বলেছে সব, সে আবার কিছু কিছু রাখে নাই, সবটি দিয়ে দিচ্ছে, সবাই আখের গুছিয়ে বলেছে। জামাত অভিযোগ করতেছে, তাহলে এই সরকারের প্রতি আস্থাটা কার আছে? আমার পার্সোনালি নাই, নাগরিকদের মধ্যে অনেকে থাকতে পারে, আমার নাই। আমি মনে করি এই সরকার নিরপেক্ষ নয়। আমি মনে করি এই সরকার একটা নির্দলীয় চরিত্র সে করছে, হারিয়ে ফেলেছে। এই সরকারের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করাই সম্ভব না, এটা আমি মনে করি। এবং 3 দলই কিন্তু কখনো কখনো এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। তাহলে যে সরকারের উপর মানে আস্থা নাই, যে সরকারের নির্দলীয় কোনো চরিত্র নাই, সেই সরকার ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন করবে, এটা আমার এখন পর্যন্ত মনে হচ্ছে না। তারপর আবার কোনো বলা যায় না, দৈব বলে যদি কোনো বিশেষ কোনো যোগ্যতা অর্জন করে, এতে কিছু বলা যায় না, যে অনেক কিছু সম্ভব। একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনী যে কাঠামো, অনেকে বলছে তাদের মনোবল এখনো নাকি ফিরে আসেনি। তো সামনে তো মেঘা একটি ইভেন্ট নির্বাচন, তো এক্ষেত্রে আমরা দেখেছি যে গত 8 মাসে 2600-র বেশি মার্ডার হয়েছে। তো এমন পরিস্থিতিতে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারবেন তো সরকার? দেখেন, আপনি যে বলেন না যে আইন শৃঙ্খলা বাহিনী মনোবল ফিরে আসে নাই, বলছেন না একটা কথা, মনোবল ফিরা আনানোর জন্য, তার মানে প্রথমত হলো মনোবল নাই, মনোবল ভেঙে গেছিল কোনো একটা ঘটনা। তো এই মনোবলটা ফিরে আনার জন্য এই সরকার একটা উদ্যোগ নিচ্ছে। বলেন তো আপনি কোন উদ্যোগটা নিচ্ছে? মাঝখান থেকে গভর্নমেন্টের পক্ষে বলা হয়েছে যে আন্দোলনের সময় যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? যে পুলিশটা মারা গেছে তার ফ্যামিলি নাই, তার বউ বাচ্চা নাই, ওই বউ বিধবা হয় নাই, ওই বাচ্চা এতিম হয় নাই, ওর প্রতি রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। বিচার হওয়া মানে কি? দেখা যে তার মৃত্যুটা যথাযথ, তার মৃত্যুটা প্রয়োজনীয় ছিল কিনা, অথবা তার মৃত্যুটা অন্যভাবে হয়েছে কিনা, এটা বিচার করতে প্রবলেমটা কি? বিচারই আমি করবো না। কেন করবেন না বিচার? কেন করবেন না? থানা লুট হয়েছে, থানা লুট হওয়াটা কি আন্দোলনের জন্য খুব অপরিহার্য ছিল? নাকি আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতকারী থানা লুট করছে, জেলখানা ভেঙে জঙ্গিরা পালাইছে, অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্রগুলো নির্বাচনের জন্য প্রয়োজন ছিল? ব্যবহার হবে কিনা? প্রয়োজনে থাকতেও পারে, হতেও পারে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রয়োজন হলে আমার কোনো আপত্তি নাই। প্রয়োজন হলে খুব ভালো কথা, তাহলে তাদেরকে পুরস্কৃত করেন। যদি থানা লুট হওয়ার প্রয়োজনীয় কাজ হয় আন্দোলনের জন্য, বিপ্লবের জন্য, তাহলে তাদেরকে পুরস্কার দেন। আপনি পুরস্কারও দিবেন না, তিরস্কারও করবেন না, আর বলবেন আহারে আমার পুলিশের কেন মনোবল ফিরে আসে না। মনোবলকে আসমানির পায়ে ফিরে আসবো, ওই না দিলব? আপনি কিছু করবেন না রে ভাই। তো এখন হলো কি, আমি তো মনে করি এই সরকার ইন্টেনশনালি মনোবল ফিরে আনতে চায় না। তাদের মূল লক্ষ্যটাই হলো নির্বাচন একটা আওলা বাজুক। যত আওলা বাজবে, যেটা প্রবাদ আছে না, যে ওলট পালট করে দেয় মা লুটে পুটে খাই, তাদের তো ওই মতলব দিয়ে তারা তো কাজ করতেছে। মানে নির্বাচনে আল লাগার, আপনি যেটা বলছিলেন যে শব্দ, ওই নির্বাচনে এই প্যাচ লাগলে সরকারের লাভটা কি? আরো বেশি দিন থাকবে, আরো বেশি দিন থাকার জন্য। একদিন থাকলে তো অনেক লাভ। একদিন অন্তত 3টা ফাইল সাইন করবে, ফাইলের সিগনেচার গুলো অনেক কিছু হয়ে যায়। কিন্তু তারা তো বলছে যে কোনো শক্তি নাই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর। এটা উনি বলছেন গতকালকেও বলছে যে ফেব্রুয়ারি নির্বাচন হয়তো এর মাধ্যমে আমি বলি এর মাধ্যমে উনি কোন শক্তিকে আহ্বান করছেন যে তোমরা আসো না কেন। শুনেন, আমি বলি, জানতে পারি যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আহ্বান করা হচ্ছে। কালকে যে মিটিংটা হয়েছে, জরুরি মিটিংয়ে কি হয়েছে আমি জানি না। আমি আগে বলছিলাম জরুরি বলতে কিছু নাই, ওদের একটা মিটিং ডাকে, চা নাস্তা খায়, তারপর সবাই চলে আসে। এখানে এই জরুরি মিটিং থেকে কোনো আউটকাম নাই। এই যে শুক্রবার দিন সাইন হবে, এটা সবাই জানতো। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এটা সবাই জানতো। উনি মিষ্টি মিষ্টি আলাপ করে সবাইকে ডাকছেন। আচ্ছা, ডাকছেন, সমস্যা নেই, এটা দরকার আছে। একটা লাভ হয়েছে। লাভটা কি হয়েছে? পলিটিক্যাল লিডাররা তাদের বক্তব্যগুলি প্রকাশ করতে পারছে, এবং সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব যে বক্তব্য রাখছে, এই বক্তব্যটা একটু মন দিয়ে পড়েন, সবকিছু বুঝে যাবেন। উনি কিন্তু একটা কথা বলছেন, প্রতিরক্ষা বাহিনীগুলির সঙ্গে সরকারের সুসম্পর্কটা বলছেন না হয় এরকম, মানে বললেন কোন সময়? এটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তিনি এমন মন্তব্য কেন করলেন, বা সরকারের কাছে এই কথা উনি কেন বললেন? তাহলে এরকম কিছু ঘটছে, কেন ঘটছে, কি ঘটছে? একটু চোখ কান খোলা রাখেন, তাকান ডাইনে বায়ে, কি ঘটছে? কিছু ঘটছে। যে এটা ঘটাইছে কে? ওই তাজুল ইসলাম। হ্যান করবো ত্যান করবো, আইন দেখাইতেছে। ওই সবসময় আইন দেখালে হয় না, তার অন্য মতলব আছে মনে করি। তো এইগুলি ঠিক না তো। আবার ধরুন উনি একটা কথা বলছেন যে আপনাকে আমরা শর্তহীন সমর্থন দেব না। পরে দেখেন কি লেখছে, আপনাকে যে সমর্থনটা আমরা দিচ্ছি তারও একটা শর্ত আছে।
কাজে কি শর্ত সেটাও তাকে তাকে বুঝতে হবে। কালকে লাভের মধ্যে ওইটা হয়েছে যে একটা ভালো একটা ভাষণ পাইছি। ধন্যবাদ আপনাকে। মুনিয়াপা, আমি এই শেষ প্রশ্ন আপনার কাছে করতে চাই যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যাতে সরকারের কোনো বিরোধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছে, মানে উনি গতকালকে মিটিংয়ে বলেছেন আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার এমন মন্তব্য আসলে কেন? দেখেন, কয়েকদিন যাবৎ যা কিছু হচ্ছে, যে কথাটা বললেন উনি, এই যে আপনার ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যা করছেন, এটা কতটুকু আইনে কতটুকু বেআইনে, এটা কিন্তু একটা নিয়ে প্রশ্ন আছে। কতটুকু আপনি করতে পারেন, কতটুকু পারেন না। আমাদের যখন এই ছাত্রদেরকে আপনার ক্ষমতালোভী বানালেন, যখন আপনি নিয়ে আসলেন, যখন উপদেশটা আমরা হাহা করে না করেছিলাম, এটা করেন না। ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার কান্ডারি, এই রাষ্ট্রনায়ক, এদেরকে আপনারা লোভী করেন না। তারা আমাদের কথা শুনে নাই, বরং চিফ অ্যাডভাইজার বলছে এই ছাত্ররাই আমার নিয়োগদাতা। তার মানে ছাত্রদের লেখাপড়া সব কিছু ধ্বংস করে দিছে এই একটা লাইনেই। আজ পর্যন্ত উনি বলে নাই যে তোমরা বই খাতায় ফেরত যাও। আচ্ছা, এই কারণে কি যে আমাদের আজকে এইচএসসির ফল দেওয়া হয়েছে, ফল বিপর্যয় কিন্তু হয়েছে? হ্যাঁ, আরো হবে। এবং এখানেও অনেক কাহিনী আছে, যেটাও ফল হয়েছে সেখানেও আরো পড়াশোনার কোনো অবস্থাই নাই, উনি রাখেন নাই। উনি কাউকে একবার বলেন নাই তুমি পড়ালেখা করো। একটা বার আমি দেখিনি কোনো ছাত্রছাত্রীর সঙ্গে ওনাকে মিটিং করতে। উনি ওনার সঙ্গে 104 জন সফর সঙ্গে গেছে, কোনো ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কাউকে নেওয়া হয়েছে কিনা আমি জানি না। মানে ছাত্রছাত্রী, নট এনসিপি। এনসিপিকে তো সে বই খাতা বাদ দিয়ে দিয়েছে। তো এই একই অবস্থায় থাকলো বাদকে এই সেনাবাহিনী, যারা আমাদের দেশের রক্ষক, আমাদের চারপাশ, এই সভরেন্টি বলতে যে শব্দটা, সেই শব্দটা ফুলফিল করে তারা আকাশে বাতাসে সব জায়গায় আমাদের, তারা সার্বভৌমত্ব দেন তাদের জীবনকে বিপন্ন রেখে। এইখানে আমি একটা কথা বলতে চাই, যদি যাদেরকে আপনি আসামি করেছেন তাদেরকে আপনার, তারা যখন চাকরি করে, তাদের চাকরিতে আমার যদি ভুল না হয়, তাদের শপথে একটা জিনিস থাকে যে তোমার যে লিডার তার হুকুমই তোমার কাছে সর্বোচ্চ, সব কিছুর উপর তার হুকুম। তো তাদের সর্বোচ্চ নেতা কিন্তু প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা যিনি থাকেন, উনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তো প্রতিরক্ষা মন্ত্রীর যখন কথাটা বের হইলো যে তুমি তাদের কি ফায়ার করো বা মারো, এই যে আসলো, তো তখন আপনার তাদের তো এটা, তারা যদি ওটা না করে তাহলে তাদের কি হবে? তাদের মার্শাল্য হবে। ধন্যবাদ। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি আপনাকে একটু সময় না দিলে এখানে ক্লিয়ার করা যাবে না। খুব সিরিয়াস জিনিস আপনি যেহেতু তুলেছেন, এই জায়গাটায় আপনার তাদের বিচার, আপনি তাদের সঙ্গে আলোচনা করে তাদের বিচার করা উচিত ছিল। আমি বিচার হবে না এটা আমি বলি না, আমি বিচার, প্রত্যেকটা মানুষের বিচার হোক, আমি অপরাধ করলে আমার বিচারও হোক, কিন্তু বিচারের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইসেকে, মানে প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করতে পারেন না। প্রতিষ্ঠানের মানুষগুলোকে ওইখানে আপনি বিচার করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের উপর আপনি দিতে পারেন না, কারণ সে আমার রাষ্ট্রের রক্ষকরা আপনি শেষ করে দিলেন, ছাত্রদের শেষ করে দিলেন, রাজনীতিবিদরা তো আগেই শেষ। তাহলে থাকলোটা কি এই দেশে? ব্যবসায়ীদের কোনো চরিত্রই নাই, সিন্ডিকেট, তাহলে এই দেশে থাকলোটা কারা? আমলারা তো সবচেয়ে বেশি আপনার লোভী এবং সবচেয়ে বেশি আপনার টাকাখোর। তাহলে এই দেশটা নিয়ে ভাবার মানুষটা কে? ফিউচার পাই না। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে সম্প্রতি তো অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, গতকালকে চাকসু নির্বাচনে হয়েছে, সেখানে শিবিরের জয় কিন্তু হয়েছে আমরা দেখেছি। এছাড়া জাকসু নির্বাচনেও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। এটি বিএনপির জন্য অশনি সংকেত কিনা? মানে ওখানে তো বেশিরভাগ বলতে সব ভোটারই তো তরুণদের কাছে বিএনপির জনপ্রিয়তা কমছে কেন? তারা তরুণদের মন জয় করতে পারে নাই, তরুণরা যা চায় তা তারা দিতে পারে নাই, সহজ হিসাব। এবং আমি বরং একদিকে বিএনপির জন্য ভালোই মনে করি। ভালো কিভাবে? এটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল ছিল। আপনি দেখবেন যে আগে আমরা শুরুর দিকে বলতাম, আমরা প্রায়ই বলতাম, আমি নিজেও বহুবার বলছি যে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির ছেলেরা, মানে বিএনপি অথবা ছাত্রদল অথবা যুবদলের, তারা ব্যাপক চাঁদাবাজি করতো, মানুষের উপর টর্চার করতো এবং মামলাবাজি করতো। এরকম আমরা কিন্তু অনেক অভিযোগ পেয়েছি। কিন্তু ডাকসু নির্বাচনের পর না, এই জিনিসটা হঠাৎ করে কমে গেছে। এবং এটা যে কমে যাওয়াটা, আমি মনে করি এটা তারাও বুঝতে পারছে যে আমাদের এইভাবে করলে জনগণ আমাদেরকে পছন্দ করছে না। তো নির্বাচনে আরো 4 মাস বাকি আছে, তা ভালো তো, এটা ওদের জন্য সুবিধা হয়েছে। আমি মনে করি ওরা নিজেদের আরো ঝালাই করে নিতে পারবে। এবং আপনি এই কারণেই দেখবেন যে ডাকসু যদি এরকম একচেটিয়া হয়েছে, পরে এগুলো কিন্তু এরকম একচেটিয়া হচ্ছে না। চট্টগ্রামে তো খুবই হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে, ওখানে কিন্তু আপনার একদম একচেটিয়া হয় নাই কিন্তু। অথচ ঢাকার চেয়ে তো ওখানে বেশি একচেটিয়া হতে পারতো। আমরা তো আগে জানতাম যে ওখানেই বেশি তারা হবে, রাজশাহীতে বেশি হবে, কিন্তু দেখেন আপনি রাজশাহীতে এত একচেটিয়া হয়তো বা হবে না। কারণটা কি? কারণ ছাত্রদল বুঝতে পারছে যে আমাদের কি করতে হবে
এবং এটা তো ভালো। আমি মনে করি এই নির্বাচনটা বরং জাতীয় নির্বাচনের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না, উভয়ের জন্যই ভালো হবে। তারা বুঝতে পারছে যে আমাকে ইলেকশনে জিততে হলে অটোমেটিক আমি জিতবো না, জনগণের মন জয় করে জিততে হবে। দেখেন ভাই, আমি একটা কথা বলি, বিএনপি হারলো কি হারলো না আমার কিছু যায় আসে না, শিবির হারলো আমার কিছু যায় আসে না, আমার ওর মাথা ব্যথা না। আমার কথা হলো কি যে কোন দলটা জেতার জন্য জনগণের কাছে যেতে পারলো, জনগণকে খুশি করতে পারলো। এই যে জনগণকে খুশি করার যে একটা প্রতিযোগিতা, এটা হলো ইম্পর্টেন্ট। এবং সেই প্রতিযোগিতায় এখন উভয় দলই মাঠে নামবে, এবং বিএনপি আগে নামে নাই, এখন দেরিতে হলেও নামতেছে। তারপরে মনে করি খুব একটা দেরি হয়ে যায় নাই, আগামী নির্বাচনে এটা ইতিবাচক প্রভাব ফেলবে মনে করি নির্বাচনের ক্ষেত্রে। ধন্যবাদ। মনিয়াপা, তরুণদের মন জয় করতে পারছে না কেন বিএনপি? দেখেন, এটাকে আমি ওইভাবে ধরছি না, তরুণদের মন জয় করা একচেটিয়া ভাবে যেটা উনি বললেন। আমি এই জন্য ধরছি না যে 15.5 বছর ফ্যাসিস্ট ছিল, হায়নার মতো তারা কোনো ক্যাম্পাসে আমাদের ছেলে মেয়েদের ঢুকতে দেয় নাই, কাজ করতে দেয়। কিন্তু বিএনপি তো প্রকাশ্যে ছিলেন। আমি আপনাকে বলি, বিএনপি প্রকাশ্যে ছিলেন, কিন্তু ক্যাম্পাসগুলোতে তো তারা যেতে পারে নাই। আপনার সঙ্গে ক্যাম্পাসের এই ভোটগুলো কিভাবে হয়? এইখানে ভোট হয় এরকম যে আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হচ্ছে, আমি আপনার একটা কাজ করে দিলাম, আপনার ফর্মটা ফিল আপ করে দিলাম, আপনার একখানে আপনি অসুস্থ হয়েছেন, আমি দৌড়ায় আপনার হসপিটালে নিয়ে দিলাম, আমি পাশের রুমে ছিলাম বললেই কিন্তু আমি পারছি। আমি না থাকলে কিন্তু আমি আরেক জায়গায় থাকলে লুকিয়ে চুরিয়ে থাকলে পারবো না। তো যে মানুষটা আপনি যে মানুষটার প্রতি দায়বদ্ধ, সেই মানুষটাকে আপনি আপনার কমিটমেন্টের জায়গা থেকে আপনি তাকে মূল্যায়ন করবেন। আর যে মানুষটাকে আপনি চিনেনই না, আপনার বিবেক যত সমৃদ্ধই হোক না কেন, আপনার কিন্তু তখন মনে পড়বে যে আমাকে তো এই কাজগুলো করে দিচ্ছে, আমার যখন মা মারা গেছিল তখন তো আমার পাশে এসে দাঁড়াইছে, আমাকে সে গাড়ি ভাড়া করে দিছে, ঠিক করে দিছে, এই করছে ওই করছে। এই জিনিসগুলো প্রতিদিনকার নিত্যদিনের একটা ব্যাপার থাকে। তো এই ব্যাপারে এরা ছিল না, যেতে পারে নাই, মৃত্যুকে হাতে নিয়ে তারা পরীক্ষা দিতে হয়েছে, বা তাদের জন্য পরীক্ষা পিছিয়ে আলাদা কোনো রুমে তাদেরকে টিচার অন্য কোনো সময় পরীক্ষা নিয়েছে। এই 15-16 বছর, 15-16 বছরে 3টা ব্যাচ আপনার চলে যায়। 4 বছর করে যদি ধরি 4-4-16, 4টা ব্যাচ আপনার চলে যায় একটা বিশ্ববিদ্যালয় থেকে। 4টা ব্যাচের মধ্যে আপনার কোনো জানাশোনাই নাই। অথচ আমরা কি করি, একটা ক্লাসে এই 4টা ক্লাস আমরা কিন্তু একসাথে হলগুলোতে থাকি কিংবা ক্যাম্পাসগুলোতে থাকি। আমরা বড় ভাইদের চিনি, ছোট ভাইদের চিনি, বড় বোনদের সঙ্গে আমরা একসঙ্গে আড্ডা দিই। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে হয়ে ওঠে নাই। ওইখানে সুযোগ নিয়েছে, আমি বলি সুযোগ নিয়েছে, এখানে জামাত সুযোগ নিয়েছে কিছুটা, তারা রাজনীতি না করার প্রত্যয় নিয়ে তারা ভিতরে কমিটি করেছে, গুপ্ত কমিটি, এবং গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে ভিড়িয়ে দিয়েছে, কাউকে নিরপেক্ষ রেখেছে, নিরপেক্ষ ছাত্রলীগরা ওই নিরপেক্ষকে সহযোগিতা করেছে ক্যাম্পাসে, হলে। এই জিনিসগুলা, এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা 16 বছরের ব্যাপার। এইখানে কিন্তু অনেক হিসাব, এই হিসাবটা আপনি বাইরে করতে পারেন না। তাহলে এই যে এই 16 বছরের হিসাবে কি আপনারা পিছিয়ে পড়বেন জাতীয় নির্বাচনে? না, জাতীয় নির্বাচনে তো আমরা ছিলাম, আমরা মার খেয়েছি, আমরা জেল খেটেছি, আমরা রাস্তায় ছিলাম, আমরা অনেক সময় এক এলাকার লোক আরেক এলাকায় থেকেছি, কিন্তু আমরা তো ছিলেন, এখনো আছেন এবং এখনো চাঁদাবাজিও করছেন। মানে এটা কোনো প্রভাব, মানে এর জন্য কি তরুণরা বিএনপিকে বয়কট বা বিএনপিকে ভোট দিচ্ছে না? আমি এটা, আপনি যে কথাটা বলছেন, এটা আপনি এক কথায় বলতে পারলেন, আমি এক কথায় বলতে পারি না। চাঁদাবাজিটা যতটা না হয়েছে দেখেছেন আপনি, এটার জন্য শাস্তিও পেয়েছে, যেখানে যখন শুনেছে শাস্তিও পেয়েছে। মাসুদ কামাল ভাই, একটু আপনার কাছে আসতে চাই। ফেব্রুয়ারিতে তো নির্বাচন, প্রধান উপদেষ্টা কিন্তু বারবারই বলছেন যে কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো নির্বাচনের আগে তো অনেকগুলো বিষয় আছে, জুলাই সনদ স্বাক্ষর, কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট, সেটি পিআর পদ্ধতি, এগুলো নিয়ে আমরা দেখছি যে রাস্তায় যুগপৎ আন্দোলন করছে ধর্মীয় দলগুলো। তো প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত তার নির্বাচনের ট্রেন নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন? এগুলো যেগুলো হচ্ছে না, এই যে মনে করেন আপনার এই যুগপৎ আন্দোলন হচ্ছে, পিআর পদ্ধতি হচ্ছে, এইগুলি নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা হবে না। যখন নির্বাচন আসবে সবাই দেখবেন শুরু করে নির্বাচনে জয়েন করছে। জামাতকে আমি এ পর্যন্ত, জামাত অনেক আন্দোলন করতেছে না, জামাতকে এ পর্যন্ত আমি বলতে শুনি নাই যে পিআর না হলে নির্বাচন করবো না, কোথাও বলেনি। তারা পিআরটাকে নিয়ে আসছে একটা তাদের আন্দোলনের একটা ইস্যু হিসাবে। ভালো তো, আমি তাদেরকে অপছন্দ করি না, তাদের ইস্যু থাকতেই পারে। সবার পলিটিক্স একদল, সব একদল হয়ে যেত, আলাদা আলাদা দল, আলাদা আলাদা পলিটিক্স থাকবে, কোনো সমস্যা নাই। তারা এগুলো নিয়ে জনগণের কাছে যাবে। যদি পিআরটা ভালো হয়, জামাত পিআর চায়, এটা বুঝে জনগণ তারা সমানে হুমড়ি খেয়ে ভোট দিবে, প্রবলেম তো নাই কোনো ভাই। তো চলো কীভাবে, কিন্তু ইলেকশন ভাই হবে। কারণ ইলেকশন না দিলে পরে, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিতে পারে ডক্টর ইউনূস, তাহলে দেশে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে।